আর কিভাবে ভালোবাসলে বুঝবি তুই? কিভাবে বোঝায় যে আমি তোকে কতটা ভালোবাসি? তোর একটু স্পর্শ, লজ্জারাঙা মুখ দেখার লোভে তৎক্ষণাৎ চলে আসি টাঙ্গাইল, অথচ দেখ, মিষ্টি কথা শুনতে এসে বিষাক্ত কথা শুনলাম। ভেবেছিলাম কয়েকটা মাসে একটু হলেও মায়া জন্মেছে তোর হৃদয়ে, কিন্তু তুই তো হৃদয়হীনা, নিষ্ঠুর। মিনিট কয়েক বারান্দায় বসে নিজেকে নিয়ন্ত্রণ করে। রিমি বিছানার কোনায় বসে এখনো ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। এরকম ভয়ানক ঘটনা জীবনে ঘটেনি। আত্মা কাঁপুনি মারাত্মক দুর্ঘটনা। রাজন চোখমুখ শক্ত করে রুমে এসে গায়ে শার্ট জড়ায়, হাতের ঘড়ি আর ফোন পকেটে পুরে হাত দিয়ে চুল পেছনে ঠেলে দেয়। তার সব কর্মকাণ্ড চোরা চোখে পর্যবেক্ষণ করছে রিমি। রাজন গম্ভীর স্বরে শক্ত গলায় বলল, ভুলে গিয়েছিলাম তুই আমার বউ। ভুল হয়েছে আমার তোকে স্পর্শ করার। জীবন আর কখনো স্পর্শ তো দূর, তোর ছায়াও মারাবো না। কথা শেষ হলেই হন হন করে সেই মধ্যরাতেই চলে গেল রাজন। রিমি উঠে দরজা বন্ধ করে। আখিতে জমে অশ্রু। সেই রাত থেকেই ধুম ধরা দেয়নি চোখে। শেষ বিকেলে আকাশ হয়েছে রক্তিম লাল। তানহা বাবুকে নিয়ে ঘুমিয়ে আছে। রামিম মা বাবাকে নিয়ে চলে যায় দুপুর 2টো নাগাদ। তার ছুটি শেষ। কাল থেকে অফিস যেতে হবে বিধায় মায়ের বাসাতেই থাকবে। মাঝে মাঝে তীব্রকে দেখার জন্যেও চলে আসা যাবে। আজাদ হোসেনও চলে যাবে কাল, সাথে নূরজাহানও যাবে। আহির এখান থেকেই অফিস করছে। 2 দিন থেকে জান্নাতকে সাথে নিয়ে যাবে। আহির ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দিতেই জান্নাত আসলো রুমে। বলল, ফ্রেশ হয়ে আসো, আবহাওয়া ভালো না, জ্বর চলে আসবে। আহির বন্ধ চোখ দুটি টান টান করে তাকায়, জবাব দেয়। মাঝে মাঝে জ্বর আসা ভালো, বউয়ের আদর পাওয়া যাবে। জান্নাত মুখ মুচড়ে চুপ করে রইল। আহির তার হাত টেনে কোলে বসিয়ে বলল। মাথা ব্যথা করছে, শরীরের অবস্থা নাজেহাল। জান্নাত সামনে ঘুরে গলা জড়িয়ে মিষ্টি হাসল। কপালের ঘাম মুছিয়ে দিয়ে জবাব দেয়, আহারে স্বামী আমার কত কষ্ট করছে আমার জন্য। তবে একটু চুমু দাও, সব ক্লান্তি দূর হয়ে যাবে। জান্নাত কপাল কুঁচকে চোখ গরম করলো। কোল থেকে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলল, তালুকদার, গোসল করে নাও, তারপর ছাদে আসো। তোমার সাথে গোসল করবো জান। জান্নাত ঠোঁট টিপে হেসে বেরিয়ে যায়। তোষি হাতে মেহেদি দেওয়ার সময় জান্নাত আসলো রুমে। রিমিকে দেখেছিস? হাতের মেহেদি পাশে রেখে তাকাই জান্নাতের পানে। সকাল থেকে যা কাহিনী হলো দুজনকে নিয়ে খানিক ভেবে চিনতে বলল, একটু আগে রুমেই ছিল, কিন্তু কেন? রাজনের ফোন অফ। আমি শিওর দুজনের সাথে ঝগড়া হয়েছে, নয়তো রাতে এসে রাতেই চলে যাবে কেন? তোষি মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ আপু ঠিক, রিমি দিন দিন বেয়াদ্দব হয়ে যাচ্ছে, নির্ঘাত কোনো কাণ্ড করেছে। জান্নাত হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে। ছোট বোনটার সংসার কবে ঠিক হবে? রাজনের মতো ছেলে কি আদেও পাবে? দেখতে শুনতে খুবই ভালো। তাদের কথার মাঝেই নাজমা প্রতি রুম খুঁজে এই রুমে আসলো। বলল, ওই বেয়াদব কোথায়? আমাকে চিন্তায় ফেলে খুব শান্তি পাস দুইজন। মরে যাচ্ছি না কেন? রাজনের কিছু হলে কি জবাব দেব বোনকে? হতচ্ছাড়ি মুখে কুলপেটে বসে আছে, হাজার প্রশ্ন করলেও টু শব্দ করছে না। মা চুপ করো, দেখছি আমি। তোমার প্রেশার বাড়বে, রুমে গিয়ে রেস্ট নাও। জান্নাত নাজমার হাত ধরে টেনে নিয়ে যায় বাইরে। আলতাব রহমান নিজেকে দোষ দিচ্ছেন। কেন যে অল্প বয়সের মেয়েটাকে বিয়ে দিল, মত দিলেও এখন হয়তো মানতে পারছে না। আমিনা বেগম হাত পাখা করে নাজমাকে শান্ত করার চেষ্টা করলো। সন্ধ্যার পর তুষার বাইরে থেকে এসে শুয়েছিল রুমে। নূরজাহান এসে বলল, তুষিকে কালকে নিয়ে যাই, তুই বললে রাজি হবে? আম্মা যাবই তো কয়েকদিন পর, তানহা আপুর সাথে এই কয়টা দিন থাকতে দাও। কতবার বলবো, ভালো লাগে না বাসায়, দম বন্ধ হয়ে আসে। তুষার নূরজাহানকে টেনে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। দুহাতে জড়িয়ে ধরে বলল, ওর মন মতো থাকতে দাও। মনে করো ছেলেকে বিয়ে করাওনি, এখন তুমি চাইলে নানুর বাসায় ঘুরে আসতে পারো। নূরজাহান হেসে ওঠে। বললেই কি বাপের বাড়ি যাওয়া যায়? শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে কত ঘুরতে গেছেন। দেখা গেছে মাসে 2বারও ঘুরতে আসতেন। ঘুরে আসতেন। মৃদু হেসে জবাব দেয়, যাব, একেবারে তোর সন্তানকে নিয়ে ঘুরে আসবো মন ভরে, সাথে তুই তুষি থাকবে, ফ্যামিলি ট্যুর হলো। কি বলিস, বুদ্ধিটা দারুণ না? মায়ের অহেতুক কথায় মুখ জুড়ল বিরক্তির ভাব ফুটিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলল তুষার।
কখনো শুধরাবার নয়, কখনো না। আয় ডান হাতে মেহেদি পরিয়ে দেই। তুষির মেহেদি রাঙা হাতে চুমু খেয়ে তুষার কথাটি বলল। তুষি মুহূর্তেই হেসে ব্যঙ্গ করে জবাব দেয়। সেই হাত কাল সকালে কাউকে দেখানোর উপায় থাকবে তো? আমার মতো ট্যালেন্টেড ছেলেকে ছোট মনে করিস? তোর কোনো আইডিয়া আছে কি কি করতে পারি আমি? কচু পড়ো কচু। তুষার মেজাজ গরম করে উঠে যায় মেহেদি আনতে। হাতে নিয়ে তুষির সামনে বসে ধপ করে হাত ধরে নেয়। তুষি চোখ বড় বড় করে বলে, কচু পারো কচু। সত্যি সত্যি মেহেদি দিতে বসলে নাকি? যাও আমিই দিচ্ছি। তুষার রেগে আরো জোরে চেপে ধরল হাত। খুব মনোযোগে মেহেদি দেওয়া শুরু করে বলল, আর একটু কথা বললে গুনে গুনে মাই চলবে বেয়াদব। আজ মেহেদি কত প্রকার সব দেখে নে। তুষি হতাশ হয়ে বসে রইল। হাজার বকবক করলেও কাজ হবে না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রিয় স্বামীর যত্নে দেওয়া এক পশলা ভালোবাসা। মনোযোগে সে মেহেদি দেওয়ায় ব্যস্ত। পাক্কা 40 মিনিট পর তুষির হাত ছেড়ে বড়সড় দম দিল। বলল, শেষ। দেখ তোরটা থেকে দ্বিগুণ ভালো হয়েছে। এবার রঙও হবে অনেক। জামাইয়ের যত্নে মেহেদির কালার হয় দারুণ। তুষি ফিক করে হেসে নিজের হাত উল্টে পাল্টে দেখে মনে মনে খুশি হলো। না, এতটাও খারাপ নয়, বরং প্রথম দেওয়াই ভালোই হয়েছে। চোখ তুলে তাকানোর আগেই আচমকা তুষার গালে গাঢ় চুম্বন করে মুখ বাঁকিয়ে বলল, ভাগ্যিস ছেলে হয়েছে, নয়তো সব কাজেই পারদর্শী হতাম আমি। কিভাবে আদর ভালোবাসতে হয়, ঘর পরিপাটি রাখতে হয়, সব জানা আছে আমার। আর তুই পুরোটাই আমার উল্টো। রিমি সারাদিন আজ কারোর সাথেই ইচ্ছে করে কথা বলেনি। সে জানে সবার প্রশ্নে হাজারটা উত্তর দিতে হবে তাকে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। কখনো দরজা বন্ধ করে ভাবছিল কাল রাতে রাগের মাথায় যা তা বলা ঠিক হয়নি। ছেলেটা কি ভাবলো, অন্য কোনো পুরুষ হলে স্বামীর অধিকার নিয়ে প্রথম দিনই ঝাঁপিয়ে পড়তো। কিন্তু রাজন সময় দিয়েছে, বুঝিয়েছে। তবুও হুট করে এভাবে নিকটে আসায় ঘাবড়ে যায় রিমি। তাই তো মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। মায়ের সারাদিন ঘ্যান ঘ্যান শুনে এবার মনটা নরম হলো তার। আসলেই খবর নেওয়া হলো না। রাতে খাওয়ার সময়ও সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। খাওয়ার মাঝে ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়ে অল্প খেয়েই রুমে চলে আসে। বই নিয়ে বসলো টেবিলে। মনের বিরুদ্ধেও খুব জোরে জোরে পড়লেও কাজ হয় না। কোথাও অপরাধবোধ ভীষণ কামড়ে ধরছে তাকে। শেষে হাজার ভাবনার মাঝে ঘড়ির দিকে তাকায়। সময় এখন রাত 12টা। মুহূর্তেই চমকে যায়। এত রাত হয়ে গেল, এবার একটা কল করাই উচিত। আসলেই ফোন অফ নাকি দেখতে হবে। কখনো তো ফোন অফ রাখে না। টেবিল থেকে উঠে বিছানায় বসে কল করলো রাজনের নম্বরে। এ কি, এখনো তো বন্ধ? লোকটার কিছু হলো না তো? অজানা ভয়ে গলা শুকিয়ে আসে রিমির। দ্রুত ডায়াল নম্বর থেকে কল বসায় রাজনকে। এবারও কাঙ্ক্ষিত নম্বরটি বন্ধ আছে। মস্তিষ্কে হানা দেয় হাজার রকম প্রশ্ন। কোথায় গেল লোকটা? চট্টগ্রাম চলে যায়নি তো? উত্তেজনায় একের পর এক কল দিলেও ফলাফল শূন্য। শেষে দুহাতে মুখ চেপে ধরে ভাবতে থাকে। চোখের কার্নিশে অশ্রু গড়িয়ে পড়তেই চমকে যায় রিমি। লোকটার জন্যে সে কাঁদছে। মাথার চুল খামচে ধরে ডুকরে উঠে বলে, অসভ্য রাজন ভাই, আমাকে ভয়ে মারতে চান আপনি? ফোন বন্ধ করে সবাইকে ভয় দেখানোর মানে কি? আমার জীবনটাকে আপনি যা ইচ্ছা তাই করছেন। এইভাবে ঘাপটি মেরে বসে থেকে কি লাভ? চিন্তায় আজ ঘুম আসবে না আমার। একটাবার ফোন সচল করুন রাজন ভাই, কথা দিচ্ছি। পা ধরে মাপ চাইবো, যা বলবেন তাই শুনবো। হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে রিমি। শুয়ে এলোমেলো হয়ে বালিশে মুখ ডুবিয়ে দিতেই মনে পড়ে ডালিয়ার কথা। তিনি তো জানতেই পারে। অস্থির হয়ে ধরপড় করে উঠে বসে কল লাগায়। এত রাতে কল দেওয়ায় খানিক অপেক্ষা করতে হলো। ওপাশ থেকে ডালিয়া বলল, কেমন আছো রিমি? খোঁজ খবর নাও না। আজ এত রাতে হঠাৎ কল দিলে কেন? রিমি হালকা গলা ঝাড়ি দিয়ে ডিরেক্ট প্রশ্ন করে, রাজন ভাই কোথায় মামনি? তোমার ওইখানে? ফোন অফ কেন? এইভাবে চিন্তায় ফেলে সবাইকে মারতে চাইছে তোমার ছেলে। কি বলিস রিমি? রাজন এখানে নেই। তাছাড়া দুপুরে আমাকে কল করে ভালো মতেই তো কথা বলল। রিমি এবার অবাক হলো বেশ। সকাল থেকে নাজমা একটু পর পর কল করেই যাচ্ছে। ফোন অন করলে নাজমা
বুঝতো, তবে ডালিয়া মিথ্যা বলবে কেন? একটু নীরব থেকে বলল, তোমার সাথে কথা হয়েছে? কোথায় সে? নম্বর বন্ধ রাখার কি মানে? ডালিয়া বেগম মৃদু হেসে জবাব দেয়, চিন্তা করিস না, ঘুমা। আমি কালকে বলবো তোর ওখানে যেতে। মাঝে মাঝে ওই নম্বরে নেট পায় না, এই জন্যই অন্য নম্বর থেকে কল দিয়ে আমার সাথে কথা বললো। অন্য নম্বর? এই লোকের কতগুলো সিম আছে? মুহূর্তেই দাঁত কটমট করে বলল, তাকে বলো আমার ফোনে কল করতে। মা আমাকে সারাক্ষণ বকছে। আজ তার জন্য সারা দিন সবার জ্ঞান শুনতে হয়েছে আমায়। ডালিয়া উচ্চস্বরে হেসে উঠে বলল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি বলছি তুই নম্বর তুল, কল করে দেখ রেসপন্স করে কিনা। আচ্ছা বলো। ডালিয়া ফোন চেক করে 11 ডিজিটের সংখ্যা এক এক করে বললেন। রিমির সবগুলো সংখ্যা ফোনে তোলার পরপরই আচমকা চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে যায়। নিজের চোখে কোনো মতেই বিশ্বাস করাতে পারল না সে। চোখের চশমা খুলে ওড়না দিয়ে মুছে আবারও চোখে পড়ল। মনকে মিথ্যা সান্ত্বনা দেয় সে যা দেখছে সব ভুল। চকিত দৃষ্টিতে কয়েকবার দেখে উত্তেজনায় হাত কেঁপে ওঠে। বুকের ভিতর অবিরত হাতুড়ি পেটাচ্ছে তার। নিজের অজান্তেই ফোন পড়ে রইল বিছানায়। কান্নারা গলায় আটকে আছে। যার জন্যে এত অপেক্ষা সেই এত কাছে ছিল, এতদিন কেন লুকিয়ে গেছে? না, সে ভুল দেখছে। কাপা হাতে ফোন তুলে বার কয়েক সংখ্যাগুলো আওড়ালো। এটা কিভাবে সম্ভব? এতটা মিল কিভাবে হয়? ওড়নার কোণা চেপে কেঁদে ওঠে রিমি। লোকটিকে সামনে আনতে হবে। তাকে অনেক প্রশ্ন করার বাকি আছে। দিনের পর দিন কষ্ট দিয়ে কি মজা পেয়েছে রাজন? সকালেই ফোন করে এর একটা বিহিত করা চাই। তখন রিমি তাকে সামনে দাঁড় করিয়ে গলায় ছুরি ধরে বলবে, আমার এতগুলো সময় ফিরিয়ে দিবি তুই? আমার সাথে কেন লুকোচুরি খেললি? পুরুষ মানুষের বুকের পাটা এত ঠুনকো কেন? আমার সাথে দিনের পর দিন গেম খেলে গেছিস, কেন করলি এসব? মনে মনে হাজারো অভিমানে রাজনকে কল করা হলো না। কান্নাকাটি করে নাক টানছে অবিরত। এই লোকটাকে কতই না খুঁজেছে, মন প্রাণ নিয়ে নিজের অজান্তেই ভালোবেসেছে। ঘরের মাঝে শত্রু রেখে সে খুঁজেছে দূরের শহরে। রাগ তরতর করে বাড়ল তার। বিছানার চাদর শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে। আজ হাতের কাছে পেলেই খুন করে ফেলতো। রাজন হঠাৎ করেই রাত 3টের দিকে শ্বশুর বাড়ি পা রাখলো। সারাদিন বন্ধুর বাসায় সময় কাটালেও মন শান্ত ছিল না, কেমন হাঁসফাঁস লাগছিল। সারাদিন ইচ্ছে করেই ফোন অফ রেখে ঘুমিয়ে কাটিয়েছে, কিন্তু রাতে ঘুমানোর জন্যে শুতেই এপাশ ওপাশ মোচড়ামুচড়ি করলেও ঘুম ধরা দেয় না। শেষে বাধ্য হয়েই এ বাসায় আসা। তবে কথা যখন দিয়েছে কোনোভাবেই রিমির রুমে যাবে না। গেটের কাছে এসেই ফোন অন করে নাজমাকে কল করলো রাজন। বার কয়েক রিং হতেই ধরে অস্থির হয়ে প্রশ্ন করে নাজমা, রাজন বাবা, কোথায় তুমি? বাসায় আসছো না কেন? এত রাতে কল করেছো, কোনো অঘটন ঘটেছে? মামি ঠিক আছি, গেটের বাইরে দাঁড়িয়ে আসুন একটু কষ্ট করে। নাজমা বেগম চট করে কল কেটেই চলে যায় গেট খুলতে। তখন সারা বাসা নিশ্চুপ। বাসায় প্রবেশ করে নাজমা বেগম বলল, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। রিমির পক্ষ থেকে আমি দুঃখিত। ছেলে মানুষ, বুঝোই তো, কি বলতে গিয়ে কি বলে, মাথায় এক বিন্দুও বুদ্ধি নেই। রাজন জোরপূর্বক হালকা হেসে ভাবল সব বলে দিয়েছে সবাইকে। দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, সকালে খাবো, এখন ঘুম পাচ্ছে। আপনি ঘুমাতে যান মা, কষ্ট দিলাম। নাজমা আঁচলে মুখ মুছে রাজনের মাথায় আদর করে চলে যায় রুমে। রাজন ঠোঁট গোল করে নিঃশ্বাস নিয়ে গেস্ট রুমে যেতেই চোখ যায় রিমির রুমের দিকে। ভাবে এক পলক দেখে গেলে কি খুব ক্ষতি হবে? মৃদু হেসে পা বাড়ায় রাজন। দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথেই চট করে খুলে যায়। প্রবেশ করে সামনে তাকাতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে যায় তার। বিছানায় হেলান দিয়ে রুক্ষ চেহারায় থম মেরে বসে আছে রিমি। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রাজন নিজেকে গালি দিল। কাল রাতের কথা হয়তো ভুলতে পারেনি মেয়েটি। সারাদিন মেয়েটা কি এভাবেই কেঁদেছে? এখন সামনে দেখে আরো হয়তো রেগে যাবে রিমি। ভেবে চিনতে রুমের বাইরে আসতেই মাথায় আসে রাগ করলে মাথা ঠিক থাকে না।
যদি কোনো অঘটন ঘটে যায়। একা মস্তিষ্ক শয়তানের বাস। রাজন হালকা ঢোক গিলে ফিরে এলো রিমির রুমে। যতই ঝগড়া হোক সোফায় তো শুতেই পারে। গায়ে সেই জামা কাপড় নিয়েই সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। এত বড় দেহ নিয়ে আয়েশ করে শোয়া যায়? তবুও আরামের কথা মাথায় রেখে ঝেড়ে চোখের উপর হাত রেখে ঘুমিয়ে যায়। রাজনের এত রাতের আগমনে অপ্রস্তুত হয়ে যায় রিমি। ভ্যাবলার নেই চেয়ে চেয়ে দেখছিল কাণ্ড কারখানা। সেই ফোন নম্বর মিলে যাওয়ার পর থেকে কেঁদেই যাচ্ছে সে। লোকায়িত প্রেমিকের দেখা পেয়ে যেখানে খুশি হওয়ার কথা সেখানে আজ রিমি কাঁদছে। লোকটা কোনো কথাও বলল না, চুপচাপ ঘুমিয়ে গেল। সারাদিন নিজে ঠিকই দিব্যি ভালো ছিল। ফজরের আজানের সময় রিমি আর বসে থাকতে পারল না। ঘুমন্ত রাজনের সামনে গিয়ে রক্তচক্ষু নিয়ে তাকায়। রাগে মাথা ধপধপ করছে। হঠাৎ কি মনে হতেই দুহাতের সর্বোচ্চ শক্তি দিয়ে গলা চেপে ধরে। আকস্মিক ঘটনায় রাজন ঘাবড়ে যায়। চোখ খুলে দেখতে পায় রিমির তেজি মুখ বদল। রাগী উড়নচণ্ডী রূপ ধারণ করেছে। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে দমবন্ধ হয়ে আসতেই চেতনা ফেরে রাজনের। তাড়াহুড়ো করে দুহাতে রিমির বাহু ধরে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিমি আচমকা ফ্লোরে বসে অঝরে অশ্রু ফেলে। রাজন উঠে কাঁদতে কাঁদতে বলে, কি এমন করেছিলাম কাল রাতে যার জন্য মেরে ফেলতে চাইছিস? আচ্ছা ঠিক আছে, ডিভোর্স চাস? কালকে সবাইকে বলে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তবু একটু শান্তি দে, দিন দিন অশান্তিতে মরে যাচ্ছি। রাজন উঠে পানি খেলো। বারান্দায় মেঝেতে বসে মাথার চুল চেপে ধরে। আর একটু হলেই চিরদিনের জন্য দম বন্ধ হয়ে যেত। কেন আবারও আসতে গেল এই বাসায়? দূরেই দিব্যি ভালো ছিল। আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নেয়। কাল সকালেই চলে যাবে চট্টগ্রাম। শুধু শুধু সময় নষ্ট করে আসলো। কোথায় ভাবলো রিমি সারপ্রাইজ হবে, হিতে এখন বিপরীত হয়ে গেল। কয়েক মিনিট পর চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিতেই অনুভব করে কেউ পেছন থেকে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদছে। পেছন ঘুরে রিমিকে দেখে এবার যেন নিজের অজান্তেই আশ্চর্যের সপ্তম পর্যায়ে পৌঁছয় সে। তার ভাবনার মাঝে রিমি ফুপিয়ে উঠে বলে, মেরে ফেলবো। আমি জেনে গেছি ওই লোকটা আপনি। লাস্টে 25 নম্বরের ছেলেটি আপনি। প্রতিদিন যেভাবে আমাকে যন্ত্রণায় মেরেছেন ঠিক সেইভাবেই আজ থেকে একটু একটু করে প্রতিশোধ নেব আমি। রাজন চমকে যায়। কি বলছে এই মেয়ে? ভয়ে থতমত খেয়ে বলে, ছাড় রিমি, কি উল্টাপাল্টা কথা বলছিস? রিমি এবার ভারী রেগে যায়। চোখ গরম করে শার্টের কলার চেপে ধরে বলল, কি ভেবেছিস দিন দিন বোকা বানাবি আমায়? চুরি করবি আর ধরা পড়বি না? আমার মন নিয়ে গেম খেলেছিস তুই। প্রতারক, বেঈমান। জানিয়ে বিয়ে করলে কি হতো? একটা সুন্দর সংসার অন্তত হতে পারতো। এতদিনের লুকোচুরি এভাবে ধরা পড়বে তা ঘুণাক্ষরেও ভেবে দেখেনি রাজন। যখন সব জেনেই গেল তবে বলেই দিক আজ। অনেক হলো লুকোচুরি। রাজন ওর চোখে দৃষ্টি রেখে নরম স্বরে বলে উঠল, বিয়ের রাতে যখন সামনাসামনি কথা বলতে গেলাম তুই আমাকে কিছু বলতে না দিয়ে অপ্রকাশিত প্রেমের কথা বলে দিলি। তুই বল, বাসর রাতে নিজের নামে তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনে সামলাতে পারিনি। মনে হচ্ছিল এভাবেই চলুক, দেখি তুই কতটা সত্যি কতটা ভালোবাসিস। প্রতিদিন খেপিয়ে দিতাম লুকায়িত প্রেমের নামে উল্টাপাল্টা কথা বলে। এদিকে রেগে যখন আমাকে যা বলতি মনে মনে বেশ হাসি পেত আমার কথাই তুই আমার কাছে বলতি। ব্যাপারটা কিউট না? রিমি হতবাক হয়ে অপলক চেয়ে আছে রাজনের দিকে। রাজন ফোঁস করে নিঃশ্বাস ফেলে রিমির গালে হাত রেখে আবারও বলল, অনেকবার আকার ইঙ্গিত দিয়েছি তোকে, বুঝিসনি এটা আমার দোষ। কি ইঙ্গিত দিয়েছিস বল। এই যে আমার সামনে কোমলমতি কাঁদছে, তোর কান্নায় বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে আমার। ইচ্ছে করছে সব দূরত্ব মিটিয়ে দেই। একদিন বলেছিলাম চশমাতে তোকে মিষ্টি লাগে, এ কথাটা মেসেজেও বলেছিলাম। ছোট মাথায় না বুঝলে আমার কি দোষ? রিমি শার্টের কলার ছেড়ে দূরে দাঁড়ায়। চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে বলল, যদি আমি বিয়েতে রাজি না হতাম তখন? রাজন উচ্চস্বরে হেসে ওঠে, বলল, তুই রাজি হলেও বিয়ে হতো, না হলেও হতো। ভেবে দেখ, ওই মেসেজ ছাড়া আর কোনো অস্তিত্ব খুঁজে পেতি না আমার। ভালো যখন বেশিছি বিয়ে আমি করতাম, যে করেই হোক। মাইন্ড ইট কোমলমতি। আমার সাথে এমন কেন করলেন? এই যে তোর মনে জায়গা করতে। বিয়ের পর বলিনি ইচ্ছে করেই, তোর মুখে নিজের নামের সব অনুভূতির কথা শুনতে
লোভ হতো, মনে হতো সেই চিরন্তন সত্য লুকানোই থাকুক, তুই নিজে বের কর। এতদিন বাজে ব্যবহার করলাম, আপনার খারাপ লাগেনি? না, বরং মজা পেয়েছি, তোকে আরও বেশি জ্বালানোর দুষ্টু বুদ্ধি মাথায় আসতো। রিমি তেতে উঠে এমন কথায় বাহু চেপে ধরে বলে, কালকেই ডিভোর্স দিব তোকে, চলে যাবি সারা জীবনের জন্য। রাজন বুঝলো এবার রাগ খানিক কমে এসেছে, তার মানে অভিমান জমেছে। যাক, এবার তবে কাছে যেতে দিবে। তবুও কালকের সেই উক্তির কথা মনে পড়তেই মুখ থমথমে করে বলল, আচ্ছা তুই যা মনে করিস, তবে মেসেজ করা সেই রাজন অসম্ভব ভালোবাসতো, এখনও ভালোবাসে, ভবিষ্যতেও ভালোবেসে যাবে। কথা শেষেই উঠে রুমে চলে আসে। ফোন হাতে নিয়ে দরজা খুলতেই দৌড়ে আসে রিমি, জড়িয়ে ধরে কেঁদে ভাঙা কণ্ঠে বলে, কোথায় যাচ্ছেন? খুন করব আপনাকে, আজ থেকে দূরে গেলেই মেরে ফেলবো। আমাকে কষ্ট দেওয়ার মাসুল একটু একটু করে সব ফিরিয়ে দিব। রাজন গলা খাকারি দিয়ে সামনে ঘুরে শক্ত হয়ে দাঁড়ালো, লক্ষ্য করলো মেয়েটার পাগলামি অল্প সময়েই একটু আদরের জন্য মরিয়া হয়ে উঠেছে। এবার পাষাণ মনকে গালি দিল। এদিকে রিমি যেভাবে ধরেছে নড়ার জো নেই, একটু গম্ভীর স্বরে বলল, ছি রিমি, কি অধপতন তোর! চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরছিস, যে স্পর্শে তোর গা ঘিনঘিন করছে। আগের থেকেও জোরে শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট করে জবাব দেয়, হ্যাঁ আমি খারাপ, তুই খারাপ বানিয়েছিস আমায়, আমাকে রেখে কোথাও যাবি না তুই। রাজন ঠোঁট টিপে হাসলো, বলল, তা কিভাবে আমার সন্ধান পেলি? ওই ছেলেটাই আমি, অন্য কেউ তো হতে পারে। রিমি মাথা তুলে চোখে চোখ রেখে সব কথা খুলে বলে। রাজন চোখ খিচে বন্ধ করে মুখটা খুব নিরীহ করার ভান ধরে বলল, মা দিলে তো সব বরবাদ করে, ঘরের শত্রু বিভীষণ। রিমি রেগে তাকায়। ইস, এই মেয়ের চোখে পানি দেখেও কি মায়াবী লাগছে। যেভাবে চেপে ধরেছে, এত রাতে বেহায়া পুরুষ জাগ্রত হতে চাইছে। হঠাৎ করেই রিমির বাহু গলিয়ে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দিয়ে গলা ঝাড়ি দিয়ে বলল, চল ঘুমাবি, অনেক হয়েছে কান্নাকাটি, সকালে মারিস কাটিস যা ইচ্ছা তাই করিস, অভিমানে বাপের বাড়ি চলে যেতে পারিস, এবার তোর বুকে মাথা রেখে ঘুমাতে চাই। রিমি লজ্জায় মাথা নইয়ে রাখলো। একটু আগে ভয়েই জড়িয়ে ধরে রেখেছিল, যদি রুম থেকে চলে যায় তখন। রিমিকে জবাব দিতে না দেখে আচমকা গলায় গাঢ় চুম্বন করে বলে, আমার ঠোঁটে তোর ঠোঁট মিলিত হতে চাইছে, তুই কি দিবি সম্মতি? লজ্জায় রিমি মুখ লুকায় রাজনের পক্ষে, ঘন ঘন নাক ঘষে সম্মতি বোঝায়। রাজন ঠোঁট টিপে হেসে এগিয়ে যায় রিমির ঠোঁটের দিকে, মুহূর্তেই ঠোঁট ডুবিয়ে দীর্ঘ সময় ধরে চুম্বন করলো রিমির ঠোঁটে। রাত গড়িয়ে সকাল হলো। তুষি ঘুম থেকে উঠেই খেয়াল করছে রিমির চঞ্চলতা প্রতিদিনকার মতো মুখ গোমরা করে নেই, কেমন আগের মতো ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। ভোরের দিকে ঘুমানোর ফলে রিমি রাজনের বাহু ডোরে আবদ্ধ হয়ে ঘুম থেকে উঠেছে বেলা করে। 8টায় সজাগ হয়ে নিজেকে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ভয়ে ভয়ে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। কেউ কিছু বলবে না তো? হাজার প্রশ্নের মুখোমুখি হতে ভালো লাগে না। তখন বাড়িতে ছিল তুষি, তানহা, জান্নাত, আমেনা আর নাজমা। আতিকুর রহমান অফিসে চলে যায়। নূরজাহানকে নিয়ে তুষার গেছে বাসায়, সাথে আজাদ। আলতাব রহমানের ছুটি শেষে ভোরের দিকে ট্রেনে ওঠে। আহিরও অফিসে গেছে। রিমি মনে অস্বস্তি নিয়েও নাস্তা খেতে বসলো। তখনই কানে আসে নাজমার রুক্ষ মেজাজ। রাজন কোথায়? ডেকে নিয়ে আয়। কাল রাতে তোর বাবা আর আমি সিদ্ধান্ত নিয়েছি, রাজনের সাথে কোয়ার্টারে চলে যাবি, নয়তো আলাদা বাসা ভাড়া থাকবি। তবু এ বাসায় আর এক মুহূর্তও নয়। রিমি অপরাধীর ন্যায় মাথা নাড়িয়ে বলে, কলেজে যেতে হবে তখন। ওইখানে ভর্তি হবি? এখান থেকে টিসি নিয়ে যাবি? জান্নাত কলা খেতে খেতে উত্তর দেয় রিমির কথায়। রিমি পড়ে মহাবিপদে। কিভাবে বুঝবে সে? সব ঠিকঠাক হয়ে গেছে। সারা রাত ঠিকমতো ঘুম না হওয়ার দরুন পুরো মুখ ফুলে আছে। কান্না করার ফলে চোখ হয়েছে তালগাছ। চশমা আছে বিদ্যায় একটু রক্ষে পাওয়া। ফুস করে নিঃশ্বাস ফেলে জবাব দেয়, আচ্ছা তোমরা যা বলবে তাই। খাওয়া মাঝেই রিমির পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল রাজন। ব্রেডে কামড় দিয়ে বলল, আজ চলো সবাই বাইরে থেকে ঘুরে আসি।
জান্নাত মনে মনে ব্যথিত হলো। আহারে, ছেলেটা মনে কত কষ্ট লুকিয়ে রাখে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যাও ভাইয়া, সাথে রিমিকে নিয়ে খোলা জায়গায় ঘুরে আসো। রিমি নৌকায় খুব পছন্দ করে। রাজন এক পলক তাকালো রিমির পানে, অধর বাঁকিয়ে হেসে বলল, তাহলে খেয়ে রেডি হয়ে নে, আজ নৌকায় ঘুরাবো তোকে। রিমি খুশিতে গদগদ হয়ে জবাব দিল। দিব। রিমির হঠাৎ পরিবর্তন দেখে জান্নাত আর তুষির চোয়াল ঝুলে পড়ার জোগাড়। অবাক চোখে তাকিয়ে রইল রিমির দিকে। যে রাজনের উপস্থিতিতে রেগে যায়, সে ঘুরতে যাওয়ার জন্যে রাজি হয়ে গেল। কয়েকবার দুজন চোখ পিটপিট করে তাকানোতে রিমি অপ্রস্তুত হলো। বুঝলো দুই বোন এক আকাশ বিস্ময় নিয়ে তার দিকেই তাকিয়ে। মৃদু খুক খুক করে কেশে বলল, খাও আপু। এই তুষি, সমস্যা কি তোর? খাওয়া বাদ দিয়ে কি দেখিস? লজ্জা পাচ্ছি আমি। তুষি মুখ এলিয়ে বলল, লজ্জা? হোমা, এ যেন চরম আশ্চর্য কথা। রিমি কথার জবাব না দিয়ে মাথা নুইয়ে খেয়ে নেয়। জান্নাত এখনো হতবাক। সে ভেবেছিল রিমি এক বাক্যে না করে দেবে। শেষে মনকে সান্ত্বনা দেয়, থাক, রাজি যখন হয়েছে এত খোটানোর দরকার নেই। তুষি সারা রুম পায়চারি করছে, মনে তার হাজারো প্রশ্ন। একটু আগেই রিমিকে জরুরি তলবে তার রুমে ডেকেছে। তুষি পায়চারি থামিয়ে পা ঝুলিয়ে বিছানায় বসলো। তখনই রিমি দরজায় উকি দিয়ে বলল, ডাকলি কেন? তুষি চট করে তাকায় রিমির দিকে, হাতের ইশারায় তার সামনে বসতে বলে। রিমি ভেংচি কেটে হেলে দুলে আসে তুষির সামনে, ঠোঁট ছিটকে বলে, কি ভাই, বুঝলাম না, কেন ডাকলি? তুষি চোখ বড় বড় করে আগা গোড়া নিক্ষেপ করলো রিমির দিকে। চোখ থেকে মুখ, মুখ থেকে হাত, সব চোরা চোখে নজর দিয়ে বলল, তোর কি হয়েছে আমাকে বল। রাজন ভাই কি তোকে জাদু টাদু করলো নাকি রিমি? রিমি গলা খেকিয়ে ঠোঁট টিপে হাসলো, বলল, হ্যাঁ ওই রকমই। কারণ আমি জেনে গেছি ওই রং নম্বর থেকে কে মেসেজ করতো। তুষি মনে করার চেষ্টা করে জবাব দেয়, কে করতো? রাজন। মুহূর্তেই ঠোঁট দুটি আলাদা হয়ে যায় তুষির। কি বলছে এসব? সেই ছেলেটা কিভাবে ওই অপরিচিত লোক হয়? হলেও বলেনি কেন? ঝুলানো পা দুটো তাড়াহুড়ো করে বিছানায় তুলে রিমির হাত ধরল, হন্তদন্ত হয়ে বলল, কিভাবে সম্ভব? কাহিনী খুলে বল। রিমি ভেতরে ভেতরে বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে জটিল কোনো কেসই সলভ করেছে। বেশ আগ্রহ নিয়ে কাল থেকে ঘটে যাওয়া সব কাহিনী গড়গড় করে বলে দিল। এসব শুনে তুষি ঠাস করে বিছানায় পড়ে যায়, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হে আল্লাহ, এসব কি হচ্ছে? যেমন লাউ তেমন কদু, কেউ কারো থেকে কম না। রিমি উচ্চস্বরে হেসে ওঠে। অনেক হয়েছে দূরত্ব, এবার থেকে শুধুই ভালোবাসা, ভালো রাখা। তুষির পাশে শুয়ে সেও হতাশ হয়ে বলল, সব কপাল মামা। যেমন সে সত্যি কথা লুকিয়েছে, তেমন করেই এই কয়টা মাস জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিছে। এখনো বুঝাবো, কাঁচা মরিচের ঝাল অলওয়েজ বেশি। বৃষ্টি হবে তুষি, জলদি রিকশায় ওঠ। তুষার আকাশের দিকে তাকিয়ে তাড়া দেয় তুষিকে। আজ বিকালে রিমিদের সাথে তারাও বেরিয়েছিল। রাজন গেল লেকের পাড়ে নৌকায় ঘুরতে। এদিকে তুষি বায়না ধরল শহরের আনাচে কানাচে রিকশায় ঘুরবে, মাঝে মধ্যে টঙের দোকানে চা খাবে, কবি কবি ভাব নিয়ে। তুষার শেষে রাজন আর রিমিকে বিদায় দিয়ে উঠে পড়ে রিকশায়। সামনেই ফুলের দোকান দেখে তুষি খুশিতে তুষারের বাহু খামছে ধরে বলে, চলো, গাজরা কিনে দিবে। পেছন ঘুরে তাকাই দোকানে। রিকশা মামাকে দাঁড় করিয়ে বলল, 5 মিনিট মামা, আসছি আমি। তুষার যেতেই তুষিও নেমে পড়ে। ফুলের দোকানে চারিপাশ খুঁজে খুঁজে বাছাই করতে ব্যর্থ হয় গাজরা, কারণ সব গাজরাই তার মনে ধরেছে। এভাবেই 20 মিনিট পার হতেই তুষার রেগে যায়। তুষিকে তাড়া দেওয়ায় সময় হুট করেই চোখ যায় আকাশের দিকে। আজ আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসবে। তুষির বাহু ধরে টেনে আনলো রিকশায়, চোখ গরম করে বলল, অলরেডি 4টা গাজরা কিনেছিস তুই, আর কত চাই? কাঁচা ফুলের গাজরা নষ্ট হয়ে যাবে। চল বাসায়, বৃষ্টি আসবে। তুষি মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে উত্তর দেয়, আর একটাই তো চেয়েছিলাম,
তাই খুব দোষ হয়ে গেছে? অভিমানের পাহাড় তরতর করে বেড়ে ওঠে তার। শেষে তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় দোকানে। পকেট থেকে টাকা বের করে গাজরার দাম দিয়েই দৌড়ে আসে রিকশায়। মামা জলদি বাসায় চলুন, আর কোথাও যাবো না, আর কোথাও যাব না। রিকশা মামাকে আদেশ করেই অভিমানে মুখ ঘুরিয়ে রাখা বইয়ের পানে তাকায় সে। কপাল কুঁচকে খপ করে ধরে তুষির হাত। গাজরা খুব যত্নে পরিয়ে দিয়ে বাম হাতে কোমর আঁকড়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ স্পর্শে তুষি মৃদু কেঁপে ওঠে। তুষার গাজরা পরা হাতে চুমু খেয়ে মিষ্টি হেসে বলে ওঠে, অভিমানী বউ, এত অভিমান করলে চলে? পারলে গোটা দোকান তোমার সামনে এনে হাজির করতাম সুইট হার্ট। তুষি ঠোঁট ফুলিয়ে কিল বসায় তুষারের দিকে। তুষার হাতের বাঁধন গাঢ় করতেই ঝুম করে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে যায়। তুষার কপাল কুঁচকে বলে, শেষ রক্ষেও হলো না, এবার ভিজে ভিজে বাসায় চল। তুষি হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা মুঠোয় নেওয়ার চেষ্টা করে উত্তর দেয়, আমি তো ভিজতেই চাই। আমিও তোর ভালোবাসার বৃষ্টিতে। তুষার কানের পিঠে ফিসফিস করে কথা বলতেই তুষির নড়াচড়া বন্ধ হয়ে যায়। বিস্ফোরিত দৃষ্টিতে তুষারের দিক তাকিয়ে হালকা ঢোক গেলে। তুষির ভরকে যাওয়া চাহুরি দেখে তুষার দুষ্টু হেসে রিকশার হুট তুলে সবার দৃষ্টির অগোচরে তুষিকে গভীর স্পর্শ করলো। বৃষ্টি পড়ার সময়ই রেবি আর রাজন নৌকার ছাউনির ভিতরে আসায় ভেজেনি একটুও। নৌকা তারা 1 ঘন্টার জন্য ভাড়া করেছিল। এখন এই বৃষ্টির সুযোগে রিমির কোলে চট করে শুয়ে পড়ে। দুহাতে রিমির কোমর জড়িয়ে পেটে মুখ ডুবিয়ে বলে, এতদিন এই আদর থেকে দূরে রাখার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। পেটের উপর রাজনের ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে রিমি। অজান্তেই দুহাত রাজনের চুলের মাঝে দিয়ে উত্তর দেয়, কোল থেকে উঠুন প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। রাজন ঠোঁট টিপে হাসল। এবার শাড়ির ভাঁজে অবিরত নাক ঘষতে থাকে। এমন বেহায়া স্পর্শে নিঃশ্বাস ভারী হয় রিমির। চুল শক্ত করে খামচে ধরে সরিয়ে দিতে চাইল। কি করছেন এসব? উঠুন বলছি। রাজন মাথা খানিক ঝুঁকে জবাব দেয়, এইটুকুতেই কাঁপাকাঁপি? এত বড় ডোজ সামলাতে পারবি তো? মুহূর্তেই রিমি ভড়কে যায়। এমন খাপছাড়া কথা ভাষ্যে চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে। এই বেয়াদব ছেলে খুব ঠোঁট কাটা, মুখের ভাষায় কি বিশ্রী। রাজন অপলক দৃষ্টি নিক্ষেপ করে কেমন মাদকের ন্যায় তাকালো। লাল লিপস্টিক ঠোঁট দুটি অদ্ভুতভাবে টানছে তাকে। আচমকাই উঠে বসে দুহাতে রিমির মুখ ধরে ঠোঁট ডুবিয়ে পাগলের মতন চুম্বন করতে থাকে। আকস্মিক ঘটনায় রিমি ভর গেল। চমকে চোখ বড় বড় করে থমকে রইল সে। অতঃপর রাজনের দাঁতের দংশনে কাঁপুনি ধরে সর্বাঙ্গে। হঠাৎ বৃষ্টির ঝমঝম শব্দে রিমিও আজ কেমন বেহায়া হয়ে যায়। অসভ্য রাজনের সাথে তাল মেলাতে গিয়ে সে অস্থির হয়ে পড়ে। এদিকে রাজন চুমু খাওয়াই ব্যস্ত। একের পর এক ছোট ছোট কামড় বসাচ্ছে রিমির অধরে। আজ সে মধুসূদা পান করতে ব্যস্ত। এই বন কেমন করা আবহাওয়া সারা শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে তার। এদিকে রিমি ব্যথায় কুকিয়ে উঠতেই আস্তে আস্তে ছেড়ে দেয় রাজন। কানের কাছে চুল গুজে আলতো করে কামড়ানো ঠোঁটে চুমু খেলো রাজন। রিমির গালে গাল ঘষে এসে শালো গলায় বলল, ট্রাস্ট মি, এটা ঝিল না হয়ে বেডরুম হলে আজ আমাকে কোনোভাবেই থামাতে পারতি না। ভালোবাসার পরশে ডুবে যেতাম আদরে, আদরের সোহাগে ভরিয়ে দিতাম তোকে, এক চুলও ছাড়তাম না। এখন খুব কষ্টে কন্ট্রোল করেছি, খুব কষ্টে। সেই বিকেল থেকে এক নাগারে বৃষ্টি হয়ে রাত 8টায় হালকা থামলো। তুষি আবার তুষার অল্প ভিজে বাসায় পৌঁছালেও রিমিদের কোনো খবর নেই। রাতে জান্নাত তীব্রকে কোলে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করছিল। তখন নাজমা বেগম এসে বলল, রাজনকে একটা কল কর জান্নাত, চিন্তা হচ্ছে আমার। জান্নাত রুমে এসে বাবুকে বিছানায় শুইয়ে দিল। তপ্তশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে উত্তর দেয়, রাজনের সাথে রিমি আছে মা, এত চিন্তা কি আছে? দুজন এই প্রথম কোথাও বেরিয়েছে, তাদের মধ্যে থাকতে দাও। তবুও এত রাতে বাইরে ওরা কি যে করি। কথা শেষেই নাজমা বেরিয়ে সোফায় বসলো। মুখ কালো করে বসে থাকতে দেখে আমিনা বেগম কাছে আসলো। মনমরা হয়ে বসে আছো কেন? রিমি রাজনের এখনো কোনো খবর নেই। রিল্যাক্স কাকিয়া, চলে আসবে দ্রুত।
তোষি ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে নাজমার পাশে বসে জবাব দিল। আমিনা বেগম প্রাণ ভরে মেয়েকে দেখে হাসলেন। এখনো চঞ্চলতার ছিটে ফোটাও যায়নি। নাজমার সাথে রাজ্যের আলাপ শুরু করে দিয়েছে। তুষারের গায়ে বৃষ্টির ফোঁটা সহ্য হয় না, যার ফলে সারা শরীরে কম্বল মুড়ি দিয়ে ঘুম দিয়েছে। তোষিকে কিছুক্ষণ চেপে ধরে রাখলেও ফলাফল শূন্য। সে দিব্যি উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াচ্ছে। তানহা আসলো ছেলেকে নিতে, সামনে মা কাকিকে এভাবে দেখে বলল, কি করছো তোমরা? তীব্র কোথায়? অনেক সময় ধরে কিছু না খেয়ে আছে। নাজমা হেসে উত্তর দেয়, জান্নাতের রুমে ঘুমিয়ে আছে। তানহা তাড়াতাড়ি পা বাড়ায় সেদিকে। জান্নাতের কাছে 7টার দিকে দিয়ে সেই যে ঘুমিয়েছিল মাত্রই উঠল সে। তোষিও বোনের সাথে তীব্রকে দেখতে যায়। পুতুলের মতো পুচকেকে দেখলেই আদর করতে ইচ্ছে হয়। মনে হয় গাল দুটো টুপ করে খেয়ে ফেলি। তানহা বিছানা থেকে কোলে নিল আলতো করে। জান্নাত তীব্রের গাল টেনে বলল, যাও বাবা, এবার আম্মু আদর খাও। তানহা হাসলো, ঠোঁট ছুঁয়ে দিল কপালে গালে। তোষি মুখ বাঁকা করে বলল, আমার কোলে দিতে সমস্যা কি তোর? দে, আমি কোলে নিব, আদর করব। না তোষি, এখন খাওয়াবো তীব্রকে। তোষি মেকি রাগ দেখিয়ে কটমট করে তাকায় তানহার দিকে। মুহূর্তেই ছো মেরে নিজের কোলে নিল। গালে, কপালে, নাকে টপ টপ করে চুমু খেয়ে ন্যাকা স্বরে বলল, তোর মা বড়ই হিংসুটে। আমার কি ইচ্ছে হয় না তোকে কোলে নেই? হয়তো ভালোভাবে পারি না, তবুও চেষ্টা করছি তো। তোষির কথায় তানহা খিলখিল করে হেসে উঠল। রুম থেকে যেতে যেতে বলল, ন্যাকা রানী, ন্যাকামি শেষ হলে রুমে নিয়ে আয়। আর সারা রাত তোর কোলে দিয়ে চম্পেশ একটা ঘুম দিব। কতদিন মন ভরে ঘুমায় না। তোষি হাতের আঙ্গুল তীব্রর হাতের মুঠোয় দিয়ে তানহার পিছু পিছু গেল। মুখ ভেঙচি কেটে বলল, সারাদিন ঘুমাস, তবুও ঘুম হয় না? যা, আমি রাখবো শান্তি। রিমি আর রাজন সারা বিকেল থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত ঘোরাঘুরি করলো ইচ্ছে মতো। বৃষ্টির পুরোটা সময় তারা নৌকোর ছাউনিতেই সময় কাটিয়েছে। রাজনের নতুন নতুন স্পর্শে কেঁপে কেঁপে উঠেছে রিমি। নিজেকে সামলাতে এত বেগ পোহাতে হবে কখনো ভাবেনি সে। লজ্জা সংকোচ হলেও ভেতরে ভেতরে সেও চাইছিল কম্পন ধরানো স্পর্শ আদর করুক তাকে। এত বছরের অনুভূতি রাজন কি চেপে রাখবে আজ? রিমির আশকারাতে নির্লজ্জ হয়ে উঠেছিল ছাউনির ভেতর। তবুও নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রোম্যান্টিক মুহূর্ত কাটিয়েছে দুজন। আজ বাসায় ফেরার সময় রিমির পেট চড়িয়ে মিহি কণ্ঠে বলল, আরও দূরত্ব রাখবি? আজ কোনো না শুনবো না, হ্যাঁ? যা চাইবো দিতে হবে। রাজন কি চাইছে এটার অর্থ বুঝতে দেরি হলো না রিমির। তৎক্ষণাৎ সারা মুখ জুড়ে লাল আভায় ছেয়ে গেল। রাজনের চোখে আজ সেই কামুকতা স্পষ্ট দেখতে পেয়েছে। এবারেও তাই তাকানোর সাহস হলো না। বাইরে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি চাই তোমার? মুহূর্তেই দুই ভ্রু আপনা আপনি কুঁচকে গেল রাজনের। মিনিট খানিক কিছু ভাবলো, এরপর ধীরে ধীরে শক্ত হাতে নরম সুডৌল কোমরের বাঁকা খাঁজ খাবলে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে জবাব দেয়, আমার হক, আদর, সোহাগ আর ভালোবাসা। যতটা ভালোবাসলে দুটি দেহ এক হয়ে যায়। লজ্জায় আর রাজনের গভীর স্পর্শে হৃদস্পন্দনের বেগ দ্রুত হলো। শুকনো ঢোক গেলে চোখ বন্ধ করে রাজনের ঘাড়ের পেছনের চুল খামচে ধরল। রাতে 10টার দিকে সবাই মিলে খেয়ে নিল। রাজন, আহির আর তুষার বসলো একসাথে। খাওয়ার মাঝেই টুকটাক আলাপ করছে তারা। মূল বিষয় হচ্ছে রাজনীতি। রাজনীতি নিয়ে তিনজনের মাঝে আহিরের বেশ আগ্রহ। সে খুব কনফিডেন্সের সাথে ভাষণ দিয়ে যাচ্ছে। তুষার আর রাজনও মাঝে মাঝে হ্যাঁ বলছে। তোষির খাওয়ার মধ্যেই রেগে গেল। এখানে এসব নিয়ে কথা বলার মানে কি? রাজনীতি কথাটি শুনতেই পারে না সে। মেজাজ খারাপ হয়ে যায়। খাওয়ার মাঝেই উঠে গেল তানহা। তীব্রের ঘুম ভেঙে গেছে বলে সে কাঁদছে। মা হলে বোধ হয় এমনই হয়, ঠিকমতো খাবার খাওয়াও যায় না। আমিনা বেগম হতাশ হয়ে তরকারির বাটিটা তুষারের দিকে দিল। তুষি এক পর্যায়ে তাদের কথায় বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। বেসিনে হাত ধুয়ে ফুসফুস করতে করতে চলে যায় রুমে। সবাই বেশ আয়েশ করে খেয়ে দিয়ে যার যার রুমে যায়। আতিকুর রহমান শুয়ে পড়ল। আমিনা বেগম তার পাশে শুয়ে বলল, শরীর কেমন এখন? প্রেশারের ওষুধ খেয়েছেন? আতিকুর রহমান চোখ বুঝলেন, নরম গলায় উত্তর দেয়, খেয়েছি,
তোমার কোমর ব্যথা কেমন হয়েছে এখন? ভালো, কাজ করলে একটু বেড়ে যায়। আতিকুর রহমান দীর্ঘশ্বাস ফেলল। বয়স হচ্ছে তাদের, আস্তে আস্তে শরীরের সবকিছু ক্ষয় হতে থাকবে। এই সোনার মতো দেহটাই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে চিরদিনের জন্যে দাফন করে রাখবে নিজের আপন জনরাই। আমিনা বেগম তার পাশে শুইয়ে জড়িয়ে ধরল, বুকে মাথা রেখে বলল, নিজের খেয়াল রাখতে শিখুন। আপনি ছাড়া আর কোথাও ঠাঁই নাই আমার। এই বাড়িতে ততদিন আমার যতদিন আপনি বেঁচে আছেন। সারা জীবন এভাবে আঁকলে রাখবেন আমায়। তুষার ছাদে বসে থেকে আধা ঘন্টা পর রুমে আসলো। দেখলো তুষি উপন্যাসের বই নিয়ে গভীর মনোযোগ সহকারে পড়ছে। মুহূর্তেই নাকমুখ কুঁচকে গেল তার। এগিয়ে এসে ছো মেরে বইটি নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, লাল শালু, ছি, কি ছিঁড়ি তোর পছন্দের। বই নেওয়াতে রীতিমতো রাগে ফুঁসছে তুষি। তুষারের সামনে এসে চোখ গরম করে বই নিতে চাইলো। তুষারও নাছুর বান্দা লম্বা হাতে বই রাখলো আলমারির উপর। তুষিকে আরও রাগিয়ে দেওয়ার জন্যে হু হু করে হেসে উঠে বলল, এবার নিয়ে দেখা। তুষি রেগে যাওয়ার ফলে সারা মুখ লাল হয়ে যায়। তুষারের শার্টের কলার চেপে ধরে বলল, তুই জঙ্গলি খারাপ লোক, আমার পিছে ঘুরঘুর না করলে ভালো লাগে না। তুষির রক্ত লাল চোখের দিকে অপলক তাকালো। ইচ্ছে করলো ছুঁয়ে দিতে। মাঝের দূরত্ব ঘুচিয়ে হালকা ঝুঁকে টোকা দিল কপালে। তুষি তখনও রেগে লাফালাফি শুরু করেছে। তুষারের বাহুকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খামচি দিয়ে অল্প রাগ কমলো। তুষারের চোখের দিকে তাকিয়ে বলল, এবার কেমন লাগে দেখ, প্রতিশোধ কিভাবে নিতে হয়। তুষার ঠোঁট কামড়ে হাসলো। টুপ করে গালে কামড় বসিয়ে বলল, আমি ধরলে নড়তে পারবি? প্রমাণ দিব। তুষারের কথায় ভরগে যায় তুষি। শার্টের কলার ছেড়ে দূরে আসতে চাইলেই খপ করে ধরে ফেলে তুষার। পেছন থেকে দুহাতে পেট চড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে। চুল সরিয়ে রুক্ষ ঠোঁট চেপে ধরে তুষির ঘাড়ে। তুষির অবস্থা নাজেহাল। পালাতে অগ্রসর হতেই তুষার হাতের বাঁধন শক্ত করে। পেছন থেকেই দুহাতে জড়িয়ে উপরে উঠিয়ে বিছানায় আনে। আলতো করে শুইয়ে তার পাশে এসেও গা এলিয়ে দেয়। তুষির লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসল তুষার। এই ছোট্ট আদরেই নিঃশ্বাস ভারী তুষির। ডান হাত তুষির পিঠ গলিয়ে এক ঝটকায় নিজের উপর ওঠায় তুষার। একটু ঝুঁকে ঠোঁটে চুমু খেয়ে গালে গাল ঘষে দেয়। টি শার্টের ভেতর দিয়ে বেহায়া হাত এলোমেলো হয়ে বিচরণ করে তুষির কানে কামড় বসিয়ে বলল, আই লাভ ইউ সুইট হার্ট। পৃথিবীর সিদ্ধ পুরুষদের মতো এই অধম অনেক ভালোবাসে তোকে। তুষারের কথায় ঠোক গেলে তুষি। এবার নিজেই তুষারের গলা ছড়িয়ে গলায় মুখ গুজে কামড় বসায়। পিঠে শক্ত করে ধরে গভীর চুমু খেয়ে বলল, আই লাভ ইউ দুই, আই লাভ ইউ দুই, সারা জীবন জ্বালানোর জন্য তোমার সাথে লেগেই থাকবো। তুষার দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে তুষির কানে ফিসফিস করে জবাব দেয়, তোর সব জ্বালা আমি ঠান্ডা করে দিব। টিভি পড়ছিল বিছানায় শুয়ে শুয়ে। রাজন খেয়ে রুমে এসেই কোথায় যে চলে গেল আর দেখা নেই। রিমি বই থেকে মুখ তুলে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। সময় এখন 11টার দিকে। লোকটা এখনো আসছে না কেন? কোথায় গেল না বলে? মুহূর্তেই নিজের ভাবনার মাঝে রিমি ভরগে গেল। এই 2 দিনেই তাকে নিয়ে চিন্তা করছে সে। অবশ্য করবে নাই বা কেন? কাল থেকে আদরের উপর সময় কাটছে তার। নিজের পুরুষের এক এক রূপে পরিচিত হচ্ছে। হাতে ফোন তুলে কল দিল রাজনকে। 2 বার রিং হতেই কেটে দিল রাজন। আবারও কল করলো রাজনকে। এবারও কোনো সাড়া নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে বই খাতা সব টেবিলে গুছিয়ে রাখলো। গায়ের ওড়না বিছানার কোনায় রেখে শুয়ে পড়ল। দরজা খোলাই আছে। যখন ইচ্ছে তখন আসুক। আজ কথা বলবে না রিমি। বিকেলে ঠিকই বড় বড় মুখ করে বলল, তোর কাছে যা চাইবো তাই দিবি। তারপর থেকেই রিমি ভেতরে ভেতরে লজ্জা পেলেও প্রস্তুত হয়েছিল। আজ রাজন চাই বলুক হ্যাঁ করে দেবে, কোনো বাধা দিবে না। রিমি মুখ বাঁকিয়ে পাশ ফিরে ঘুমানোর জন্যে চোখ বন্ধ করলো। কিছুক্ষণের মাঝে ঘুম ধরা দেয় চোখে। বিভোর ঘুমে তলিয়ে যেতেই ঘাড়ে কারো উত্তপ্ত শ্বাস অনুভব করে। কারো খসখসে হাত কামিজ গলিয়ে তার পেট স্লাইড করছে। মুহূর্তেই ঘুম ছুটে যায় রিমির। ভয়ে নিভু নিভু চোখে তাকিয়ে রাজনকে দেখতে পায়। রাজন অধর বাঁকিয়ে হেসে পেট থেকে হাত নিয়ে যায় নাভিতে।
এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে রিমি কেঁপে উঠছে। দুহাতে বিছানার চাদর খামচে ধরে করুণ চোখে চাইল রাজনের চোখের দিকে। এবার আরও মজা পেল রাজন। দুষ্টু হেসে নাভির আশেপাশে বিচরণ করে ধীরে ধীরে হাত দিয়ে আর একটু নিচে নিতেই চেতনা ফেরে রিমির। বুকের ভিতর তোলপাড় শুরু হওয়া অনুভূতি নিয়েই চট করে রাজনের হাত থামিয়ে দেয়। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে অস্পষ্ট স্বরে বলল, এইসব কি করছো? মেরে ফেলার প্ল্যান করছো? রাজন রিমির উপর ঝুঁকে নাকে নাক ঘষে দেয়। হাত দিয়ে গলা স্লাইড করতে করতে বলে, কি কথা ছিল? যা চাইবো তাই দিবি, আর সেই কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লি? অপেক্ষা করছিলাম, কল ধরনি। আসবো তাই ধরিনি, এবার ওঠ। রাজন উঠে বসল। রিমি জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলে বিছানায় হেলান দিয়ে বসে। রাজন তাকায় বউয়ের দিকে। রিমির ভেতরের অবস্থা বুঝতে পেরে দেরি করলো না, হাতের ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, ব্লাউজ পেটিকোট পরে আয়, আজ নিজ হাতে শাড়ি পরিয়ে দিব তোকে। রিমি চমকালো, ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, কি বলছো জাতা? চলো ঘুমাবো। রাজন চোখ লাল করে তিরিক্ষি মেজাজে শুধায়, যা বললাম তাই হবে, 5 মিনিট টাইম, নয়তো খুব খারাপ হয়ে যাবে। রিমি লজ্জায় কোনো জবাব দিল না, আগের মতোই বসে রইল। ধৈর্যের এবার বাঁধ ভেঙে গেল রাজনের। নিজেই আরও নিকটে এসে রিমিকে উঠিয়ে তার কোলে বসালো। এক টানে পেছনের কামিজের চেন খুলতেই থরথর করে কেঁপে ওঠে রিমি। ধরে যাওয়া গলায় চট করে বলল, আমি যাচ্ছি, ব্যাগ দাও, পরে আসি। তৎক্ষণাৎ ছেড়ে দেয় তাকে। রিমির কম্পিত ঠোঁটে আঙ্গুল দিয়ে ছুঁইয়ে দিয়ে বলল, ভালো কথার দাম নাই, যাও কুইক, সময় মাত্র 4 মিনিট। 1 মিনিট কম কেন? এই যে অযথা কথা বলে সময় নষ্ট করলি। রিমি চোখ বন্ধ করে ব্যাগ তুলে ওয়াশরুমে গেল। খানিক বাদেই ওয়াশরুমের দরজা দিয়ে উকি দিতেই রাজন প্রশ্ন ছুড়ল, আমি রিসিভ করতে আসবো নাকি নিজেই আসবি? আমাকে যেতে বললে ওয়াশরুমে রোমান্স হবে। রিমি লজ্জায় দরজা শক্ত করে ধরে পা টিপে টিপে ব্লাউজ আর পেটিকোট পরে বাইরে আসতেই চোখ বন্ধ করে রইল। লজ্জায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। এই রাজনের সামনে কখনো এভাবে আসেনি সে। রিমির লাবণীয় রূপে রাজন বাসর রাতের মতো আজও থমকে গেল। মোহনীয় দৃষ্টিতে মাদকের ন্যায় তাকিয়ে শাড়ি হাতে এগিয়ে যায় রিমির দিকে। মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাজন। কালো ব্লাউজ পেটিকোটে সারা অঙ্গে তার চোখ দুটি ছুঁয়ে দিচ্ছে। গলার নিচে চোখ পড়তেই রিমির বক্ষ বিভাজনে চোখ আটকে যায়। সেদিকে বেহায়ার মতো তাকিয়েই রাজন শুকনো ঢোক গেলে। এই রূপেও এতটা সুন্দর দেখতে লাগছে কিভাবে? রাজন নিজেকে কন্ট্রোল করার জন্যে চোখ বুঝল। লজ্জায় রিমি অন্যদিকে মুখ করে রেখেছে। রাজন আর সময় নষ্ট করল না। শাড়ি নিয়ে হাঁটু গেড়ে বসে ফর্সা মসলিন নরম পেটের একটু নিচে গুজে দিল। এই প্রথম এতটা গভীরে পুরুষের স্পর্শে রিমি পেটিকোট খামচে ধরে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। রাজন ফের শাড়ি গুজে কুচি করল। এবার সবগুলো কুচি হাতে নিয়ে গুজে দেওয়ার জন্যে নাভির দিকে তাকাতেই চোখ আটকে যায় সেখানে। ঘন ঘন শ্বাস নেওয়ার ফলে শরীর মৃদু নড়ছে। ফর্সা নাভির মাঝে কালো পেটিকোট যেন আরও আকর্ষণীয় করে রেখেছে রাজনকে। ভেতরের বেহায়া পুরুষ ক্ষণে ক্ষণে বলছে গভীরভাবে ছুঁয়ে দিতে। চট করে চোখ সরিয়ে নিল রাজন। ঠোঁট গোল করে বড় শ্বাস নিয়ে কুচিগুলো হাতে নিয়ে গুজে দেয় নাভির 2 ইঞ্চি নিচে। সেখানে হাত দিতেই মনে হচ্ছে তাকে টানছে। এবার বসে রইল না, হাত বের করে নাভির পাশে পাশে আঁকুবাঁকু করতেই তার চুল খামচে ধরে রিমি। এলোমেলো নিঃশ্বাস তার। রাজন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে পেটের দিকে। দুহাতে কোমর জড়িয়ে ঠোঁট ছুঁয়ে দিল পেটে। নাক মুখ ঘষতেই আরো শক্ত করে মাথা চেপে ধরে পেটে। পুরুষ মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে কেই বা সামলাতে পারে? রাজনের বেলায়ও তাই। কোমরে স্লাইড করতে করতেই পেটে ওষ্ঠ ছুঁয়ে বেসামাল করে ফেলল রিমিকে। রিমির মুখের দিকে দৃষ্টি দিয়ে রাজন দেখে, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছে। দুহাতে তারই মাথা খামচে ধরে আছে। এই বুঝি মাথার সব চুল ছিঁড়ে ফেলবে। বক্ষ বিভাজন ক্রমাগত ওঠানামা করা দেখে রাজন উঠে দাঁড়ায়।
চট করে কোলে তুলে বিছানায় ফেলে দেয়। মাত্রই কুচি দেওয়া শাড়িখানা এক টানে খুলে অর্ধনগ্ন করে রিমির উপর ওঠে। কম্পিত ঠোঁট চুমু খেয়ে গলায় ছোট ছোট চুমু খায়। ঘাড়ে মুখ ঘষে বাম হাতে এক এক করে ব্লাউজের হুক খুলল রাজন। লজ্জায় রিমি পিঠ খামছে ধরে রাজনের। নিজের অজান্তে শার্টের বোতাম খুলতে যেতেই রাজনও তাকে সাহায্য করলো। এক টানে ফেলে দেয় ফ্লোরে। রাজন ব্লাউজ খুলে ছুঁড়ে মারে দূরে। আজই তৃষ্ণার্ত হৃদয়ে বৃষ্টি আনবে সে। রিমিকে দুহাতে জড়িয়ে ধরে তার সারা দেহ নিজের মাঝে মিশিয়ে নিল। নিজের বেহায়া ঠোঁট দুটো বউয়ের সর্বাঙ্গ কাঁপিয়ে তুলল সারা রাত। এক অজানা সুখে ডুবে যায় দুজন। বুকের মাঝে তোলপাড় করা রিমিও বক্ষে টেনে নেয় তাকে। ভালোবাসার এক নতুন অধ্যায়ের সাথে পরিচিত হলো তারা। এই নির্জন শীতল বৃষ্টিমুখর রাতে রাজনের ভেতরে নির্লজ্জ পুরুষ হাঁপিয়ে তুলল রিমিকে। ভোরে উঠেই তীব্র ঠোঁট উল্টে কাঁদছে। রামিম ঘুমো ঘুমো চোখে পাশ ফিরে ছেলের গালে অধর ছুঁয়ে চুমু খেলো। ছেলের ডাগর ডাগর আখিগুলোতে ভীষণ মায়া। উঠে কোলে নিয়ে রুমের চারিপাশ নজর বুলাই রামিম। এত সকালে তানহা গেল কোথায়? মেয়েটা সিজারের 2 মাসের মাথায় আগের মতো পিরিং পিরিং শুরু করেছে। রামিম ফুস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় ড্রয়িং রুমে। রজনী তখন রান্নাঘরের দিকে যাচ্ছে। নাতির কান্নার আওয়াজের সামনে এসে বলল, তীব্র কাঁদছে কেন? তান্হা কোথায়? রামিম মায়ের কোলে বাবুকে নিয়ে ডান হাতে মাথার চুল পিছনে গুজে জবাব দেয়, রুমে পাচ্ছি না। এত সকালে গেল কোথায়? খুঁজে দেখো, আমি তীব্রকে রাখছি। রামিম মাথা নাড়িয়ে ছাদের দিকে পা বাড়ায়। 2 দিন আগেই শ্বশুরবাড়ি থেকে বউ আর ছেলেকে নিয়ে এসেছে। এতদিনে তীব্র অনেক কিছু বুঝতে পারে। মায়ের গন্ধ শুকে ঠিকই চুপটি করে থাকে। রাতে বাবাকে পেয়ে ঘুমের ঘোরেই হাসে। রামিম এসে দেখলো তানহা হাঁটাহাঁটি করছে। সকাল 6টায় ছাদে কি করো? ভূতে ভর করলো নাকি? আচমকা তানহা খানিক চমকালো। পিছনে ঘুরে রামিমকে দেখে ফুস করে নিঃশ্বাস ফেলল। স্বামীর সামনে দাঁড়িয়ে জবাব দিল, ভূতে ভর করেছে সেই কলেজ লাইফে, এখনো ছাড়ার নাম করছে না। মুচকি হেসে তানহার গালে হাত রেখে রামিম বলল, এ জীবনেও আর ছাড়বো না। ছেড়ে দিতে চাইলেও পারবে না। রামিম আলতো করে জড়িয়ে ধরে হেসে ওঠে। তানহা পিঠে চাপ্পড় মেরে প্রশ্ন ছুড়ল, বাবু কোথায়? ঘুমে? সারাত ঘুমায় না? এখন আমার চোখ মুখ ভেঙে ঘুম আসছে রাহিম। তীব্র দাদুর গলে। ঘুম বাদে ছাদে আসছো কেন? সকালের ফুরফুরে বাতাসে মন ফ্রেশ করতে। রামিম তানহার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, অনেক মন ফ্রেশ হয়েছে, এবার জামাইয়ের মন ফ্রেশ করো। এই বেচারার 2 মাসে মনে খরা দেখা দিচ্ছে, এবার একটু বৃষ্টি নামাও। তানহা খিলখিল করে হেসে নরম হাতে কিল বসালো রামিমের পিঠে। নিচে এসে তানহা দেখে রজনী কোলে দুলিয়ে সারা রুমে পায়চারি করছে। তীব্র তার ছোট্ট হাতের থাবায় দাদুর ওড়না নিজের মুঠোয় নিয়ে ঘুমিয়ে পড়েছে। তানহা ছেলেকে চুমু খেয়ে বলল, বিছানায় শুয়ে দিন মা। সারা রাত ঘুম হয় না তোমার, যাও একটু ঘুমিয়ে নাও, আমি বাবুকে রাখছি। তানহা হুট করেই রজনীকে জড়িয়ে ধরে। নিজের মা না হলেও সব সময় ভালোবেসে আগলে রাখে, পরিস্থিতি বোঝে। কিছুক্ষণ পর তাকে ছেড়ে চোখ মুছল হাতের উল্টো পিঠে। এতটা ভালোবাসতে নেই মা। রজনী তানহাকে আদর করে বলল, তাহলে কতটা ভালোবাসতে হয় আম্মাজান? তানহা এবার ঠোঁট ফুলায়, নাক টানতে টানতে রুমে যায়। রামিম এতক্ষণে ঘুমিয়ে কাদা। সেও চুপটি করে রামিমের বুকে ঝাঁপিয়ে পড়ল। ফিস ফিস করে বলল, এই তীব্রের বাবা, ঘুমিয়েছেন? আদর করবেন না? কত বছর আপনার আদর খাওয়া হয় না। ঘুমের মাঝেই চোখ তুলে তাকায় রামিম। তানহা মুখ উঠিয়ে ঠোঁট গোল করে চুমু দেখায়। ওদাম বুকে চুম্বন করে আবারও বলল। রামিম ঠোঁট কামড়ে হাসে। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষে বলল, বইয়ের আবদার ফেলা যায়? কাম অন বেবি, সেই কত মাস কন্ট্রোল করে রাখছি। যা লুচু ছেলে। রামিম মৃদু হাসল। তানহার শরীর নিজের মাঝে মিশিয়ে নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল প্রতিটি অঙ্গে। নিজের ঠোঁট ডুবিয়ে দেয় তানহার ঠোঁটে।
গলায় ছোট ছোট কামড়ে উত্তেজিত হয়ে পড়ল তানহা। প্রায় 1 বছর পর স্বামীর ভালোবাসায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। দেহ জুড়ে হানা দেয় আগুনের ন্যায় উত্তাপ। রামিমকে শক্ত করে চেপে ধরে তার প্রতিটি বেহায়া এলোমেলো আর উন্মাদের ন্যায় স্পর্শে সে হারিয়ে যায় গভীর সুখে। রামিমেরও তৃষ্ণার্ত হৃদয়ে এক পশলার বৃষ্টি নামল। তুষি মাত্রই কলেজ থেকে এসে কাঁধের ব্যাগ টেবিলে রাখল। তৎক্ষণাৎ আমিনা বেগম রুমে এসে নরম গলায় বলল, বিকেলে নূরজাহান আসবে, সাথে তুই যাবি? এই তো 15 দিন আগেই ঘুরে আসলো তুষারের বাসা থেকে। এখনই আমার কিসের চাওয়া? তাছাড়া ইয়ার চেঞ্জ পরীক্ষারও বেশি সময় নেই। তুষি গায়ের বেল্ট ওড়না খুলে বলল। যেতে পারবো না এখন, 10-12 দিন পর আসতে বলো। আমিনা বেগম ফুঁসে উঠল, চিবিয়ে চিবিয়ে বলল, মাঝে মাঝে সন্দেহ হয়, আসলেই কি বিয়ে দিয়েছি তোকে? মাসের 25 দিনই আমার বাসায় থাকতে দেয় ভাবি, ভাইজানও কিছু বলে না। আর যেতে বলেছে তাই মুখের ওপর না করে দিলি? পরক্ষণেই তুষি নাক মুখ কুচকে ফেলল, বিরক্ত হয়ে বলল, তোমার খ্যাক খ্যাক বন্ধ করো মা, ওই বাসায় গেলেই তো শান্তি। ঠিক আছে মা, আসুক, চলে যাব আমি, আর কখনোই আসবো না। তা আসবি কেন? পারিস তো শুধু রাগ দেখাতে, আমার ওপর সবাই জেদ দেখাতে পারিস। তুষি দাঁতে দাঁত চেপে আমিনা বেগমের সব কথা গিলে ওয়াশরুমে চলে যায়। নূরজাহানের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আগে থেকেই জানিয়ে রাখার ব্যাগ, বই, খাতা সবকিছু গুছিয়ে রেখেছে তুষি। রিমি নূরজাহানকে নাস্তা দিয়ে তুষির সামনে গিয়ে বলল, তাড়াতাড়ি আসিস, একা বাসায় মরা মরা লাগে। হিজাব পরে ঠিকঠাক করলো তুষি। ব্যাগ হাতে নিয়ে চোখ টিপে বলল, জাস্ট 2টা দিন মাই বেবি, তারপরেই চলে আসবো ফুরুত করে। মুখের কথা রাখিস, কলেজ মিস দিস না ভাই, ভাল লাগে না। স্কুল লাইফ কত মজা ছিল, বাসাটাও হই হুল্লোড় হয়ে থাকতো। হাই, হ্যাঁ, স্কুল লাইফ সব থেকে বেস্ট লাইফ। তাছাড়া বাসায় আমরা 2 জন আছি না, 2 জনেই মাতিয়ে রাখবো, দেখিস। রিমি হেসে তুষির কাঁধ জড়িয়ে নিচে নেমে আসে। সেখানে আমিনা বেগম, নাজমা 2 যা নূরজাহানের সাথে আড্ডা দিচ্ছে। তুষিকে দেখে উঠে পড়ল নূরজাহান। হাতের ব্যাগ নিজের কাছে নিয়ে তুষিকে বলল, রাগ করিস না তুষি, তোর কথা ভীষণ মনে পড়ছিল। এবার চল, রাত হয়ে যাবে। তুষি আমিনা বেগমের মাথায় হাত বুলিয়ে বলল, যাই মা, ঠিকঠাক খাওয়া দাওয়া করে নিও। তীব্রকে দেখতে ইচ্ছে হলে রিমিকে বলবে, রিমি ভিডিও কলে কথা বলিয়ে দেবে। অতঃপর রিমির দিকে তাকিয়ে বলল, কাজে সাহায্য করিস কাকি আর মাকে। চলে আসবো আমি, ভালোভাবে থাকিস। নূরজাহান যাওয়ার আগে আমিনা বেগমকে বলল, মেয়ে হয়েছে শ্বশুরবাড়ি যাবে, তুমি কান্না বন্ধ করে দুমুঠো খেয়ে কাজ করতে যেও। কথা শেষে নাজমার সামনে এসে হাত ধরে আবদার করে, নিজের বোনের মতো দুজন এত বছর থেকেছ, বুঝেছ, তাই বলছি চিন্তা করবে না মেয়েদের জন্য, তারা সুখেই আছে সব কয়টা। দোয়া করো নামাজে। আর দুজন সারাদিন কাজ বাদ দিয়ে কিছু খেয়ে নিও। গেলাম, আবার দিয়ে যাব। আমিনা বেগম আঁচলে চোখের পানি মুছে ফুপিয়ে উঠল। নূরজাহান আর তুষিকে গাড়িতে উঠিয়ে তারা বাসায় চলে আসে। তুষারের রুমে এসে ফ্রেশ হয়ে গা এলিয়ে দেয় বিছানায়। তার মা কেন বোঝে না? তুষার ছাড়া এই হৃদয় চৈত্রের খরার মতো খাখা করে। এই রুমে দমবন্ধ হয়ে আসে তুষার ছাড়া। সারা রুম জুড়ে তুষারের স্মৃতি, অথচ সেই মানুষটি থাকে অদূরে। দেওয়ালে তাদের বিয়ের ছবি ঝুলানো। সেই ছবির দিকে তাকিয়ে তুষি বলল, আর কত অপেক্ষা করাবে আমায়? সেই 25 দিন আগে চলে গেলে, এখনো আসছো না। তুষি দীর্ঘশ্বাস ছাড়ে। রাজনও সেই যে 1.5 মাস আগে চট্টগ্রাম গিয়েছে আর আসেনি। প্রতিদিন ফোন কলে সারা রাত বাক্য আদান প্রদান করে তারা। কখনো লাজুক হেসে শাড়ি পরে ভিডিও কলে কথা বলে রিমি। তো সে মিনিট 15 রেস্ট করে বেরিয়ে এলো। এখনো রান্না বান্নার জানে না, সবার আদরে শেখা হয়নি। নূরজাহান চা করছে দুজনের জন্যে। তুষিকে দেখে ডাকলো সে, এদিকায় বিস্কুটের বয়ামটা এনে দে। তুষি এসে সেলফ থেকে বিস্কুট নিয়ে ট্রেতে রাখলো, বলল, একা বাসায় থাকো কিভাবে? তুই তো আসিস না, এভাবেই থাকতে হয়। নানুকে আসতে বলো। শরীর ভালো থাকে না মায়ের, তুষার আসলে দেখতে যাব।
নূরজাহান 2 কাপ চা নিয়ে টি টেবিলে রাখলো। তোষি ট্রে হাতে তার পিছু পিছু গিয়ে বলল, তুমি একাই যাও, তার আসতে হবে কেন? নূরজাহান তোষির কথা শুনে হাসলো, ভুরু উঁচিয়ে বলল, তার মানে কাকে বোঝালি? কে সে? তোষি লজ্জায় মুখ ফোলায়, ঠোঁট উল্টে জবাব দেয়, তোমার ছেলে। নূরজাহান চায়ে চুমুক দিতেই কলিং বেল বেজে ওঠে। তোষি উঠে ভাবুক হয়ে বলে, অসময়ে কে এলো মামা? গিয়ে দেখ তো। তোষি চায়ের কাপ রেখে উঠে আসলো দরজা খুলতে। ছিটকানি খুলতেই চোখ পড়ে বেবি ফ্রক পরা গোলগাল মুখের রাহাকে। কোমরে দুহাত রেখে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে পড়ে রয়েছে। তোষি মুখ বাঁকা করে বলল, কি চাই রাহামণি? এই সন্ধ্যাবেলা এখানে কেন? আন্টি জানে? রাহা ছোট ছোট আঙ্গুলে তোষির পা জড়িয়ে ধরে বলল,